দেখো এটা একটা পরমাণু, এই পরমাণুর ভিতরে এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কী থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে, আর বাইরের শক্তি স্তরে থাকে ইলেকট্রন। ধরো এটা এখানে একটা ইলেকট্রন মুভ করতেছে বৃত্তাকার পথে বা উপবৃত্তাকার পথে মুভ করতেছে, সেই ইলেকট্রনের শক্তি হচ্ছে এই ই। এই কক্ষপথে থাকাকালীন অবস্থায় ইলেকট্রনের যে শক্তি, সেই শক্তির ভ্যালু হচ্ছে ই। আর এম হচ্ছে ইলেকট্রনের ভর, জেড হচ্ছে প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল বা পারমাণবিক সংখ্যা, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, এপসাইলন হচ্ছে শূন্যস্থানের ভেদনযোগ্যতা। আসো এন হচ্ছে কক্ষপথের সংখ্যা, এটা কোন কক্ষপথে ঘুরতেছে। তোমরা কিন্তু এটা প্রথম কক্ষপথ মনে করো না, হ্যাঁ, এটা ধরো এনতম কক্ষপথ। আর এইটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। তো মোটামুটি সবগুলো ভ্যালু কিন্তু আমরা জানি। যেমন ইলেকট্রনের ভর কত? 9.11 ইন্টু 10⁻31 কেজি। আর জেড পারমাণবিক সংখ্যা, এটা তো তোমাকে পরমাণু বলে দিলেই তুমি বের করতে পারবা। যদি সোডিয়াম পরমাণু বলে তাহলে 11, ম্যাগনেসিয়াম বললে কি 12। আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.602 ইন্টু 10⁻19 কুলম। এপসাইলন হচ্ছে শূন্যস্থানের ভেদনযোগ্যতা, শূন্যস্থানের ভেদনযোগ্যতা কত? 8.854 ইন্টু 10⁻12 কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। এম হচ্ছে কক্ষপথের সংখ্যা, এটাও তোমাকে বলে দিবে যে ইলেকট্রনটা কোন কক্ষপথে অবস্থিত। আর এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, প্ল্যাঙ্কের ধ্রুবক হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। ঠিক আছে, সবগুলোই মোটামুটি আমাদের জানা মানে। আমাদের শুধুমাত্র জানতে হবে এনের ভ্যালুটা আর হচ্ছে জেড এর ভ্যালুটা। তো এই এনের ভ্যালু আর জেড এর ভ্যালু তোমার প্রশ্নে দেয়াই থাকবে, প্রশ্নে বলে দিবে যে সোডিয়াম পরমাণুর 3 নম্বর কক্ষপথ বা 4 নম্বর কক্ষপথের ইলেকট্রনের শক্তি নির্ণয় করো। তো আর এই যে রাশিমালাটাই যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটু জটিল। এটা আমার মনে হয় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা সব সাবজেক্টের মধ্যে এই রাশিমালাটা একটু বড়। ঠিক আছে, তো এই রাশিমালাটাই আজকে আমরা দেখব। একটা ইলেকট্রনের শক্তি কত সেটা বের করবো। এখন আমরা চিন্তা করি যে একটা ইলেকট্রনে কী কী শক্তি থাকতে পারে। একটা ইলেকট্রনের দুইটা শক্তি থাকবে, একটা হচ্ছে গতিশক্তি আর একটা কি স্থিতিশক্তি। স্থিতিশক্তি আর এই গতিশক্তি আর স্থিতিশক্তির দুটোর যোগফল হচ্ছে মোট শক্তি। আমরা প্রথমে গতিশক্তিটা বের করে ফেলি। গতিশক্তিটা বের করাটা একটু সহজ, কারণ একটা ইলেকট্রনের ভর যদি এম হয় আর তার বেগ যদি ভি হয়, তাহলে তার গতিশক্তি ইকুয়াল কত হবে? ই কে ইকুয়াল হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখন এম ভি স্কোয়ারের কোনো রাশিমালা কি আমরা পড়ছি? আমরা মনে হয় পড়ছি আগের ক্লাসগুলোতে ব্যাসার্ধ নির্ণয়ের বেলায়। তোমাদের খেয়াল আছে যে একটা পরমাণুর নিউক্লিয়াস হচ্ছে এটা, যেখানে টোটাল চার্জ হচ্ছে জেড ই। জেড ই কারণ জেড সংখ্যক প্রোটন থাকে, আর একটা প্রোটনের চার্জ হচ্ছে প্লাস ই, কারণ ইলেকট্রনের চার্জ যদি মাইনাস ই হয়, প্রোটনের চার্জ হবে প্লাস ই। একটি প্রোটনের চার্জ হচ্ছে প্লাস ই, আর জেড সংখ্যক প্রোটনের চার্জ কত? জেড ই। আর এইখানে একটা ইলেকট্রন ঘুরতেছে এই বৃত্তাকার পথে, এখানে একটা ইলেকট্রন। তো যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে, তখন তার কেন্দ্রের বিপরীত দিকে একটা বল কাজ করে। সেই বলের মান কত? এম ভি স্কোয়ার বাই আর। তো এই বলটা তাকে ছিটকে ফেলে দিতে চায়, কিন্তু ইলেকট্রন ছিটকে পড়ে যায় না। কেন? কারণ হচ্ছে নিউক্লিয়াস তাকে আকর্ষণ করে। নিউক্লিয়াস তাকে যে বলে আকর্ষণ করে, সেই বলের মান কত? 1/4πε Q1 মানে জেড ই ইন্টু Q2 মানে হচ্ছে ইলেকট্রন ডিভাইড বাই কত? আর স্কোয়ার। তাহলে এখান থেকে এটা লেখা যায় এম ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 1/4πε জেড ই স্কোয়ার বাই আর। এই আর 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 স্কোয়ার কাটাকাটি করছি, একটা আর থাকলো। এই দেখো এম ভি স্কোয়ারের ভ্যালু কিন্তু বের হয়ে গেছে। এটা নিয়ে আমরা এর আগের ক্লাসগুলোতেও কাজ করছি। মানে এই এম ভি স্কোয়ার ভ্যালুটা কি এখানে বসায় দেওয়া যায়? আচ্ছা, যদি বসায় দেই তাহলে ইকুয়েশনটা কি আসে? ইকুয়েশন আসে জেড ই স্কোয়ার বাই 4πε আর 1/8 জেড ই স্কোয়ার বাই এপসাইলন। আর আর এর পরিবর্তে আমরা আর এর রাশিমালাটা বসাই দিব, এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই পাই এম জেড ই স্কোয়ার। বুঝতে পারছো সবাই? আমি এটা কেন বসাইলাম, কারণ এই সমীকরণে আরটা হচ্ছে ভেরিয়েবল, আমরা তো আর জানি না, কিন্তু আর এর যে রাশিমালা এখানে বসানো হয়েছে, এখানে সব কিছুর ভ্যালু কিন্তু আমরা জানি। একটা অজানা রাশিকে কতগুলো জানা রাশির মাধ্যমে প্রকাশ করা হলো। এখন যদি আমি এটা ক্যালকুলেশন করি, কিছু কাটাকাটি যাবে মনে হয়। ধরো পাই কাটা যাবে, পাই আর কিছুই কাটা যায় না।
তো 1/8 এম আর জেড উপরে চলে যাবে, এম জেড স্কোয়ার, স্কোয়ার উপরে যাবে, স্কোয়ার উপরে গেলে হবে e⁴। এই দেখো এখানে এম জেড স্কোয়ার, এটা উপরে গেলে এইখানে একটা জেড আছে, এখানে একটা জেড আছে, আর নিচে হচ্ছে এপসাইলন আর এপসাইলন গুণ দিলে হবে এপসাইলন নট স্কোয়ার, এন স্কোয়ার এইচ স্কোয়ার। দেখছো গতিসূত্রটা কিন্তু বের হয়ে গেল, খুব ইজিলি বের হয়ে গেল। আচ্ছা, আমরা একটু আমাদের মেন সূত্রটা দেখি, মেন সূত্রের সাথে কোনো মিল আছে কিনা। মেন সূত্রে কি হচ্ছে, এম জেড স্কোয়ার e⁴, আর এখানে 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, দুইটা কিন্তু সেম জিনিস। দেখো এখানে কিন্তু এম জেড স্কোয়ার e⁴ বাই 8 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, শুধু পার্থক্য হচ্ছে উপরে মাইনাস আছে আর এখানে কি, এখানে প্লাস, এই হচ্ছে পার্থক্য। মাইনাস আসলে কোথেকে আসছে, কারণ হচ্ছে বিভব শক্তি হচ্ছে নেগেটিভ, এবং বিভব শক্তি এতটাই নেগেটিভ যে এই পজিটিভের সাথে যোগ করে টোটালটা কি হয়, নেগেটিভ হয়। যেমন ধরো কোথাও যদি 4 থাকে আর কোথাও যদি -8 থাকে, তাহলে -8 আর +4 যোগ করলে কত হয়, -4। এখানে ঘটনাটা এমনই ঘটবে। তো গতিশক্তিটা আমরা খুব ইজিলি বের করে ফেলছি। এখন আমাদের কাজ কি, স্থিতিশক্তি বের করা। আচ্ছা, স্থিতিশক্তি বের করার সূত্র কি, স্থিতিশক্তি বা বিভব শক্তি। আচ্ছা, স্থিতিশক্তি বের করার সূত্র তোমরা বলতেছো mgh। অ্যাকচুয়ালি mgh-টা কী জন্য আমরা ব্যবহার করি, একটা বস্তুকে, আর mgh-টা কি কোনো পরমাণু সাপেক্ষে, এটা হচ্ছে পৃথিবীর সাপেক্ষে। পৃথিবীর সাপেক্ষে যে কোনো একটা বস্তুকে যদি এই উচ্চতা উঠানো হয়, তাহলে তার মধ্যে mgh পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত হয়। এবং আমরা ওই ভূমি থেকে উপরে উঠাইতে আমাদের যতটুকু কাজ করতে হয়, সেই কাজটাই হচ্ছে তার মধ্যে কি শক্তি আকারে সঞ্চিত থাকে, স্থিতিশক্তি। এবং একটা ইলেকট্রনের উপরে কি পৃথিবীর কোনো ইফেক্ট আছে, একটা পরমাণু বা অণুর উপরে কিন্তু অভিকর্ষের প্রভাব নাই, পৃথিবীর প্রভাব নাই। তো একটা ইলেকট্রনকে আসলে ওইভাবে আমরা কাউন্ট করতে পারবো না। আর গতিশক্তি যেভাবে ½ mv² দিয়ে বের করা যায়, স্থিতিশক্তি কিন্তু ওইভাবে বের করতে পারবো না। আমরা যখন কোনো বস্তুর গতিশক্তি নির্ণয় করছি ½ mv² দিয়ে, সেখানে কি পৃথিবীর কোনো কথাবার্তা ছিল? আমরা কি কখনো বলছি যে ভরের বস্তু যদি বিবেগে গতিশীল হয় তাহলে তার গতিশক্তি হবে পৃথিবীর সাপেক্ষে এত, এরকম তো কোনো কথাবার্তা বলা হয়নি। কিন্তু ওই বিভব শক্তির বেলায় কিন্তু বলা হয়েছে অভিকর্ষীয় বিভব শক্তি, কখনো বলা নাই অভিকর্ষীয় গতিশক্তি। ঠিক আছে, তো আমরা যদিও mv² এর সাথে সাথে আমরা mgh ব্যবহার করতাম আগে গতিশক্তি ইয়ার অঙ্কগুলোর বেলায়, তো এখানে কিন্তু ওইভাবে চিন্তা করলে হবে না। তো তোমাকে চিন্তা করতে হবে কিভাবে, তোমাকে চিন্তা করতে হবে মূল নিয়মে, বিভব বা বিভব শক্তির মূল সংজ্ঞা অনুযায়ী। তোমরা কি বিভবের সংজ্ঞা জানো? অবশ্যই জানো। বিভবের সংজ্ঞা হচ্ছে একক ধনাত্মক চার্জকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই ছিল কি, বিভব। মানে এমন V = হচ্ছে W/Q, কারণ আমরা কিউ কুলম্ব চার্জকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে W। আর 1 কুলম্বকে আনলে W/Q। এটা তো আর বোঝানোর দরকার নেই। এখন তড়িৎ ক্ষেত্রটা কই? আমাদের পরমাণুতে কি তড়িৎ ক্ষেত্র আছে? অবশ্যই তড়িৎ ক্ষেত্র আছে, কারণ ভিতরে যে চার্জ সেটা কত, Ze, এটা নিশ্চয়ই ধনাত্মক চার্জ। তো ধনাত্মক চার্জ, যে কোনো চার্জের চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র থাকবে। তো তুমি যদি এটা যদি কক্ষপথ হয়, তুমি অসীম থেকে একটা ইলেকট্রনকে এখানে, এটা মনে করো অসীম, অনেক দূর থেকে একটা ইলেকট্রনকে এখানে নিয়ে আসছো, এখানে এনে তাকে ঘুরতে দিচ্ছ। তো তোমার এই ইলেকট্রনটাকে এখান থেকে এখানে আনতে তোমাকে কাজ করতে হচ্ছে না? এখন অসীম থেকে একটা ইলেকট্রনকে এখানে আনতে যতটুকু কাজ করতে হয়, সেই কাজটা কি শক্তি আকারে সঞ্চিত থাকে, বিভব শক্তি আকারে সঞ্চিত থাকে। বুঝতে পারছো? তাহলে এখন আমাকে এই ইলেকট্রনটা এখান থেকে এখানে আনতে কতটুকু কাজ করতে হবে সেটা আমার জানা দরকার। এখন আমরা জানি যে কিউ কুলম্বকে আনতে যদি W কাজ করতে হয়, 1 কুলম্বকে আনতে কতটুকু কাজ করতে হবে, V কাজ হবে। তাহলে আমরা আর এই সমীকরণ থেকে এটা লেখা যায় W = হচ্ছে VQ। আচ্ছা, এবার আমরা ওই কৃত কাজটা বের করি, কারণ এখন কিউ কুলম্ব চার্জকে যদি এখানে আনতে যদি W কাজ করতে হয়, ওই কাজটা তার মধ্যে কি শক্তি আকারে সঞ্চিত থাকে, বিভব শক্তি আকারে সঞ্চিত থাকে। তাহলে নিশ্চয়ই আমরা এটা লিখতে পারি EP = হচ্ছে VQ বা W লেখা যায়, কারণ এখান থেকে কিউ কুলম্বকে আনতে আমাদের এই W পরিমাণ কাজ করতে হয়, আর ওই কাজটা কি শক্তি আকারে সঞ্চিত থাকে, বিভব শক্তি আকারে। বুঝতে পারছো? আচ্ছা,
এখন ভি এর যে রাশিমালাটা এটা আমরা আপাতত একটু মুখস্থ করব। ভি এর রাশিমালা হচ্ছে 1/4 এপসাইলন কিউ বাই আর। তো কিউটা আসলে কি? কিউটা হচ্ছে নিউক্লিয়াসের চার্জ, যার কারণে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। কার কারণে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে? এই জেড এর কারণে। আচ্ছা, এখানে আসলে আমাদের বড় কিউ না দিয়ে ছোট কিউ দিলে ভালো হতো। তোমাদের বই কি ছোট কিউ ছিল? আচ্ছা, এই ছোট কিউ দিলাম, আর এটা হচ্ছে বড় কিউ। বড় কিউর পরিবর্তে আমরা লিখতে পারি জেড ই ডিভাইড বাই আর। আর তুমি এখানে কোন চার্জ আনতেছো? ই, ইলেকট্রন চার্জ। আর ইলেকট্রন চার্জটা অবশ্যই নেগেটিভ, এই জন্য মাইনাস ই। আমি এখানে কেন মাইনাস ই লিখছি সেটা একটু তোমাদের সাথে আলোচনা করি। এর আগে এটা বলে নেই। তোমাদের অবশ্যই খেয়াল আছে, ধরো এখানে চার্জ ছিল, এই যে সূত্রটা আসছে এই সূত্রের মধ্যে চার্জ ছিল কিন্তু প্লাস কিউ, বড় কিউ চার্জের জন্য কিন্তু তার চারপাশে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। আর তুমি যেই চার্জকে আনছো সেটা কি ছিল? ছোট কিউ। তো বড় কিউ চার্জের জন্য তোমার এখানে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। এই ছোট কিউ চার্জকে তুমি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসছো। এখন তোমাকে যদি বলে এই বিন্দুর বিভব কত, তো এই বিন্দুর বিভব হচ্ছে এই 1/4 কিউ বাই আর। আর কি? এখান থেকে এতটুকু দূরত্ব। মানে যে কোনো একটা জায়গায় ধরো এখানে যদি একটা চার্জ থাকে, তার এখানে যদি প্লাস কিউ চার্জ থাকে, তো সেটা থেকে আর দূরত্বে কোনো বিন্দুর বিভব ভি এর মান হচ্ছে 1/4 কিউ বাই আর। এই হচ্ছে ভি এর মান। ঠিক আছে, এখন এই বিন্দুতে তুমি যদি এই ছোট কিউ চার্জ নিয়ে আসো তাহলে সেটা হচ্ছে এর মান। বুঝতে পারছো? আচ্ছা, এই বিভব নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি, আপাতত এতটুকুই থাক। আর আমরা যখন সূত্রটা লিখছি যে ভি ইকুয়াল ডব্লিউ বাই কিউ, সেখানে ছোট কিউটা কি ধনাত্মক চার্জ ছিল না? সংখ্যাটা নিশ্চয়ই এমন বলা ছিল যে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে। সেই জায়গায় আমরা ধনাত্মক চার্জ তো আনিই নাই, একটা ঋণাত্মক চার্জকে আসি। এই জন্য কিউ এর পরিবর্তে কি লিখতে হয়েছে আমাকে? মাইনাস ই। যদি প্রোটনকে আনতাম তাহলে কি লিখতে হতো? প্লাস ই। কিন্তু যেহেতু আমরা ইলেকট্রনের কক্ষপথের ব্যাসার্ধ বের করতে, শক্তি বের করতেছি ইলেকট্রনের, সো ইলেকট্রনকে আনতে হবে। তাহলে এই কৃতকাজ ডব্লিউ ইকুয়াল হচ্ছে 1/4 কিউ বা জেড ই বাই আর ইন্টু মাইনাস ই। তাহলে এখান থেকে হবে ইপি ইকুয়াল হচ্ছে ডব্লিউ ইকুয়াল হচ্ছে 1/4 জেড ই ডিভাইড বাই আর ইন্টু মাইনাস ই। ওয়ান বাই 4 জেড ই স্কোয়ার। আর আর এর পরিবর্তে কি বসাতে পারি? এপসাইলন নট এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই পাই এম জেড স্কোয়ার। বুঝতে পারছো? তো কিছু কাটাকাটি যাবে, পাই কাটাকাটি যাবে, আর মনে হয় কিছু কাটাকাটি যাবে না। m z square to the power 4 divided by 4 epsilon naught square n square h square। বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা গতিশক্তির সাথে যোগ করে দিই। হ্যাঁ, সেটাই আছে। আমরা জানি ই ইকুয়াল হচ্ছে ই কে প্লাস হচ্ছে ইপি। ই কে ইকুয়াল কত? 1/8 m z square to the power 4 ডিভাইড বাই এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। এই হচ্ছে ই কে। আর ইপি মাইনাস 1/4 এম জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। আমরা দুইটা থেকে কি এম জেড স্কোয়ার টু দি পাওয়ার 4 বাই এপসাইলন নট স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার এটা কি কমন নিতে পারি? এটা যদি কমন নেই তাহলে রাশিমালাটা কি আসবে? 1/8 মাইনাস 1/4। এখন 1/8 মাইনাস 1/4 ইকুয়াল কি লেখা যায়? মাইনাস 1/8। বিয়োগটা তোমরা নিজেদের করে নিবা। বুঝতে পারছো? এই প্রমাণটা পরীক্ষায় দিছি। ঠিক আছে, প্রশ্ন ফাঁস। এখন তো প্রশ্ন ফাঁসই হয়ে যায়। কিন্তু তোমাদের মাথায় নিশ্চয়ই এই প্রশ্নটা ঘুরতেছে যে
এই ভি ইকুয়াল টু 1/4πε0 কিউ বাই আর এটা কোথেকে আসছে? শুধুমাত্র এই জিনিসটাই মনে হয় তোমাদের অজানা, তাই না? এই জিনিসটাই তোমাদের অজানা। আর না হলে মোটামুটি সবই জানা। আমি কি আরেকবার বলবো? দরকার নাই। দেখো, প্রথমে আমরা গতিশক্তি বের করছি। গতিশক্তি ইকে ইকুয়াল হচ্ছে হাফ এম স্কয়ার। আর আমরা জানি একটা বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে তাহলে তার কেন্দ্রের বিপরীত দিকে একটা কেন্দ্রমুখী বল কাজ করে, সেটার ভ্যালু হচ্ছে এম ভি স্কয়ার বাই আর। তো ইলেকট্রন যখন কাজ করে, ইলেকট্রন যখন বৃত্তাকার পথে ঘুরে তখনও তার মধ্যে এম ভি স্কয়ার বাই আর কাজ করে। কিন্তু বিপরীত দিকে এম ভি স্কয়ার বাই আর কাজ করার পরও ইলেকট্রন ছিটকে পড়ে যায় না, কারণ হচ্ছে নিউক্লিয়াস তাকে আকর্ষণ করে। এখন নিউক্লিয়াস কি বলে আকর্ষণ করে? 1/4πε0 Q1 Q2 বাই আর স্কয়ার। Q1 এর ভ্যালু হচ্ছে এই নিউক্লিয়াসের চার্জ ZE, আর Q2 হচ্ছে ইলেকট্রনের চার্জ E। দেন এখান থেকে আমি এম ভি স্কয়ার ভ্যালুটা বের করছি। বের করে ই কে এর রাশিমালাতে বসাই দিচ্ছি। ই কে এর রাশিমালাতে বসানোতে তোমার এই ই কে পাওয়া গেছে। আর এর মাঝখানে আমরা আরেকটা কাজ করছি যে আর এর রাশিমালাটা এখানে প্লেস করছি। তো আমরা ই কে কি পেলাম? 1/8 mz²⁴ by 8 epsilon স্কয়ার n স্কয়ার h স্কয়ার। এই গেল গতিশক্তি। আর স্থিতিশক্তির বেলায় আমরা একটা সূত্র জানি, v = w/q, মানে q কুলম্ব চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয়। আর আমরা জানি সেই কাজটাই হচ্ছে তার মধ্যে স্থিতিশক্তি আকারে সঞ্চিত থাকে। তাহলে w = vq থেকে যে আমরা কাজটা পাবো, সেই কাজটা ইপি আকারে থাকবে। তাহলে ইপি = w = vq আমরা লিখতে পারি। আচ্ছা, এখানে q তো ছোট হাতের হবে না, এই কিউটা ছোট হাতে। তো আমরা এখানে কাকে আনতেছি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে? ইকে, মাইনাস ইকে। এই জন্য ছোট কিউর পরিবর্তে লিখবো মাইনাস ই, ছোট কিউর পরিবর্তে লিখবো মাইনাস ই। আচ্ছা, এখন এখানে তড়িৎ ক্ষেত্রটা তৈরি করতেছি কে? ZE। ঠিক আছে, সেই ZEটা আমাদের কাজে লাগবে বিভবের রাশিমালাটা বের করতে। কারণ বিভবের রাশিমালাটা সূত্র হচ্ছে, ধরো প্লাস কিউ, বড় কিউ চার্জ, হ্যাঁ, বড় কিউর জন্য তার চারপাশে যে তড়িৎ ক্ষেত্র হবে, সেই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব ভি ইকুয়াল হচ্ছে 1/4πε0 কিউ বাই আর। এখানে এই কিউ এর ভ্যালু হচ্ছে ZE। তো ZE এর জন্য মূলত এখানে তড়িৎ ক্ষেত্র তৈরি হয়েছে। এই জন্য বড় কিউর পরিবর্তে আমরা লিখবো ZE। তার বিভবের রাশিমালাটা পেয়ে যাবো। সেই বিভবের রাশিমালা আমরা w = vq তে বসে দিতে পারি। v হবে 1/4πε0 ZE বাই আর, আর ইলেকট্রন চার্জ q হবে মাইনাস ই। এখানে আবার আর এর মান বসাই দিছি। আর এর মান বসাই দিয়ে আমরা বিভবের রাশিমালাটা পেয়েছি, বিভব শক্তির রাশিমালা। দেন গতিশক্তি এবং বিভব শক্তি যোগ করছি, আর এটা পাওয়া গেছে। ঠিক আছে।